সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি বক্তব্যে সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনই করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় বলে মন্তব্য করেছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন সংলাপে একথা বলেন তিনি। এ সময় সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। আইন কানুনই যথেষ্ট নয়, প্রতিষ্ঠান নিজে সবকিছুর নিশ্চয়তা দিতে পারে না। এই কারণেই অনেকেই শুধু, যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা, অন্যান্য বিষয়ও আছে। সাংবিধানিক ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারছেন কিনা, এবং সেই দায়িত্বটা শুধু রাষ্ট্রের নয়। যদিও এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলোকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস, সরাসরি চলে যাব তার কাছে। প্রসূন, দেখুন, আমি শুরুতেই জানাতে চাই যে বুধবার গভীর রাতে আগুনের ঘটনায় যে সচিবালয়ের 7 নম্বর ভবনটি ভস্মীভূত হয়েছে, এটির 4 তলা, সেই ভবনে এর কারণ অনুসন্ধান করার জন্য যে কমিটিটি গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি, সেই কমিটি কিন্তু এরই মধ্যে কাজ শুরু করেছে। আজ সকালেই আমরা জানতে পেরেছি যে এই কমিটির যারা রয়েছেন তাদের অধিকাংশই সচিবালয়ে প্রবেশ করেছেন। আমি যদি একটু বলি যে এই কমিটিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের এই কমিটি করা হয়েছে। এই কমিটিতে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব রয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের একজন সদস্য রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল তিনি রয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশলের একজন প্রতিনিধি রাখা হয়েছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের একজন অধ্যাপককে রাখা হয়েছে। মূলত এই যে 8 সদস্য বিশিষ্ট যে উচ্চ পর্যায়ের কমিটি, এই কমিটি সকাল থেকে কাজ শুরু করেছেন। তারা মূলত প্রথমেই তাদেরকে যে কার্যপরিধি দেওয়া হয়েছে যে কিভাবে এই কাণ্ডের ঘটনাটি সূত্রপাত হলো সেটি তারা নির্ণয় করবেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে বলা হয়েছে সচিবালয়ের মতো এইরকম নিরাপত্তা যেখানে সবচেয়ে বেশি রয়েছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে, এই জায়গাটিতে আগুন লাগার ঘটনায় সারা দেশের এইরকম যে স্থাপনা আছে সেইখানে যাতে
নিরাপত্তা জোরদার করা যায় সেজন্য একটি সুপারিশও দিতে হবে সচিবালয় সহ, অর্থাৎ সচিবালয়ে ভবিষ্যতে যেন এরকম আগুনের ঘটনা না ঘটতে পারে সেজন্য একটি সুপারিশও দিতে বলা হয়েছে এই কমিটিকে। তো আমরা যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে তারা ভিতরে প্রবেশ করে কাজ শুরু করেছেন। এছাড়া গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম কাজ শুরু করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু বলি, গভীর রাতে অর্থাৎ বুধবার গভীর রাতে এই আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকেই এই 7 নম্বর ভবনটি, সেই 7 নম্বর ভবনের 6 নম্বর যে 6 তলা যেখানে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই সেটি 7 তলা, 8 তলা এবং 9 তলায় ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সমস্ত নথিপত্র, আসবাবপত্র ভস্মীভূত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমস্ত কিছু। এই তথ্যটি আমরা পেয়েছি, যদিও সাংবাদিকদের গতকালও প্রবেশ করতে দেওয়া হয়নি, আজও গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ভবনটিতে বেশ কয়েকদিন পর্যন্ত কারো প্রবেশ নিষিদ্ধ করা হবে। এবং আমরা তদন্ত কমিটি যে কাজ করছে, এই তদন্ত কমিটি কাজের পরে আমরা আশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা তদন্ত কমিটির কোনো কর্মকর্তা তাদের তদন্ত কাজের ব্যাপারে আমাদের কিছু জানাবেন, এবং যে তথ্যটি আমরা পাবো সেই তথ্যটি আমরা হয়তো জানিয়ে দিতে পারবো এরপরে। এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা সহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা জানুয়ারির প্রথম সপ্তাহে পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়া রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। হাসান ওয়ালির প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদক হওয়ার কথা ছিল দুর্নীতিবাজদের জম, কিন্তু বাস্তবতা নখদন্তহীন কাগজে বাঘে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সত্যিকারের দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে বিরোধী মতের রাজনৈতিক নেতা, বিশিষ্টজনদের সম্মানহানিই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল সংস্থাটির। পতিত সরকারের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, বেসিক ব্যাংকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ করেনি কমিশন। অন্যদিকে বিরোধী মত দমনে সরব ছিল সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয় ধারাবাহিক হয়রানিমূলক মামলা। তলবসহ নানাভাবে হয়রানি করে মামলার ফাঁদে জড়ানো হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অথচ দুর্নীতিবাজ রথী মহারথীরা ছিলেন পর্দার আড়ালে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তার কিছু কিছু সামনে এসেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবির মুখে প্রথম ধাপের সংস্কার কমিশনের সঙ্গে গঠিত হয় দুদক সংস্কার কমিশন, যার প্রধানের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি বিরোধী সংগঠক ডক্টর ইফতেখারুজ্জামানকে। প্রায় 3 মাস অংশীজনদের সঙ্গে বসে অকার্যকর দুদকের প্রাণ ফেরানোর প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। কমিশন প্রধান বলছেন, নিয়োগ প্রক্রিয়া দলীয় প্রভাব মুক্ত রাখার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়েই বেশি ভাবছেন তারা। দুদকের যা শুরু থেকে জন্মলগ্ন থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দলীয় রাজনৈতিক প্রভাব ছিল, যার কারণে দুদক এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মি দশায় ছিল। ইতিমধ্যে খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে 2025 জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত 7 তারিখে জমা দেওয়ার আমাদের প্রত্যাশা। রাজনীতি, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের যোগসাজশে দুদককে অকার্যকর করা হয়েছে বলে মত সংস্কার কমিশনের। সিভিল সার্ভিস অ্যাক্টের বিষয়টা আছে, কর আইন আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এখানে কোনো ধারা আছে যে কারণে তার ভূমিকাটা দুদক সঠিকভাবে পালন করতে পারে না। কোনো একটা বিশেষ শ্রেণীর যদি যেটা এখন আছে যে আমলাতন্ত্র, সেটার থেকে দুদককে মুক্ত করতে হবে। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম বলছেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সঠিক নেতৃত্ব বাছাই হতে হবে নিরপেক্ষ। এমন মানুষ আছেন যারা প্রভাব ছাড়াই নিজেরাই প্রভাবিত হয়ে পড়েন তাদের দুর্বলতার কারণে। সেই রকম মানুষদেরকে যাতে নিয়োগ না দেওয়া। দুদকের জন্য একটি আলাদা করে কোর্ট করা যায় এবং একই সাথে আপিলেট আদালত আলাদা করা। বিচারের দৃশ্যমান সাজাগুলো যদি হয় তাহলে দুদকের কাজেরও সুফলটা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতন্ত্রের প্রভাব আর অভ্যন্তরীণ দুর্নীতি রোধে দুদকে কার্যকর সংস্কার প্রয়োজন। তবে ক্ষমতাসীনদের সদিচ্ছা আর কর্মকর্তাদের আন্তরিকতা না থাকলে এর সুফল মিলবে না। সব পক্ষ এগিয়ে আসলে সত্যিকারের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে দুদক।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই বিষয়গুলোর কথা আমরা উল্লেখ করেছিলাম। সেখানেই আজকে যে বিষয়গুলো একদম সামনে চলে এসছে, যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা, এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, এবং একই সঙ্গে আপনার যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা কিন্তু তখনই অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম। আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম, জনগণের সামনে পেশ করেছিলাম। পরবর্তীতে 2022 সালে আমি তখন জেলে চলে গেলাম, আমরা বেশ অনেকেই জেলে গেলাম। সে মনে থাকার কথা, গোলাপবাগে একটা জনসভার মধ্য দিয়ে আমরা প্রথমে 10 দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি। এখানে মান্না আছেন, জুনায়েদ সাকি আছেন, আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ 2 বছর আমরা এটার উপর আলোচনা করেছি। আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলা হয়েছে, বারবার বসেছি। ডক্টর আলী রিয়াজ আছেন, তার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি, আলোচনা করে নির্ধারণ করেছি। সুতরাং সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে। দুর্ভাগ্য আমাদের যে এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? একথা ডক্টর রিয়াজ বলেছেন, সবাই বলছেন, আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু আপনার ডেমোক্রেসি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। একটা যে কথা বারবার এসছে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে, তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এইভাবে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া, বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। আপনি যেমন আমি বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা 3টে ইলেকশন করেছি। এই 3টে ইলেকশন, প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারকে ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নতুন দর নির্ধারণের 2 সপ্তাহ পরও বাজারে স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। ছুটির দিনের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতারা বলছেন ভোক্তা চাহিদার তুলনায় সরবরাহ মিলছে কম। 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হয়। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালী ও দেশি মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 30 থেকে 40 টাকা। চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নাজির শাইলের কেজি ঠেকেছে 85 টাকা, আর গরিবের মোটা চালে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। বাজার যেরকম অবস্থা, আসলে গরিবরা বেঁচে থাকার অবস্থা রাখে না। একটা দুইটা জিনিস কিনলেই দেখা যায় যে পকেট খালি হয়ে যায়। চালের বাজার আসলে ভাই যে পরিস্থিতি অনেক বাড়ি গেছে, মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে। বিক্রি করে মিনিকেট 82 টাকা, রাইসের বিক্রি করে আপনার 85-86 টাকা। 5টা কোম্পানিতে 2-1টা কোম্পানি দিচ্ছে, 2-3টা কোম্পানি এখনো বন্ধ। লিটার 175 টাকা, 2 লিটার 350 টাকা, 5 লিটার গ্যালন 850 টাকা। চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 32,23,000টি, আর কার্গো হ্যান্ডেলিংয়ের পরিমাণ প্রায় 12,19,00,000 মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের এ পরিমাণ ভেঙেছে আগের সব রেকর্ড। বছরের শেষ সময়ে বিলাসবহুল পণ্যের এলসি খোলার জটিলতা কাটতে শুরু করায় আমদানি যেমন বেড়েছে, তেমনি গতি ফিরেছে রপ্তানিতেও। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে গতি ফেরায় চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভও। চলতি ডিসেম্বরে যা ছাড়িয়েছে 24 বিলিয়ন মার্কিন ডলার। এ সময় পণ্য ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরও। 25 ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডেলিং হয়েছে তা গত বছরের তুলনায় 1,72,000 কন্টেনার বেশি। আর বাড়তি কার্গো পণ্যের পরিমাণ 18 লাখ মেট্রিক টন। কার্গো এবং কন্টেনার দুই ক্ষেত্রে আমাদের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর তার এফিসিয়েন্সি দিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়েছে। বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না চট্টগ্রাম বন্দর। ডলার সংকট আর রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের অবস্থান। বর্তমানে এলসি খোলার ক্ষেত্রে ডলারের যোগান বাড়ায় আমদানি ও রফতানি দুটোই বেড়েছে বলে জানালেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ইম্পোর্টের যখন এলসি করতে পারছে, র মেটেরিয়াল যখন আসতে পারছে, তাহলে এক্সপোর্টে ওই যে র মেটেরিয়াল তারা কাজে লাগে, এক্সপোর্টটাও বাড়ছে। তো আলটিমেট আগের থেকে এবং সব মিলে ওভারঅল এখন একটা স্বস্তিও তো একটা ফ্যাক্টর। এদিকে রমজান কেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের কাজে। এই সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে 5,500 কোটি টাকার বেশি। ডলার ক্রাইসিস কেটে যাওয়ার ফলে অনেক আমদানি এবং রপ্তানির বাণিজ্যে কিন্তু একটি নতুনভাবে আমরা আমাদের একটি আস্ফলন দেখতে পাচ্ছি। আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলো, সে প্রবণতা কমে গেছে। গত বছর বন্দরে আসা 4,103টি জাহাজের বিপরীতে এবছর এসেছে 3,822টি। বিগত 2022 এবং 23 পুরো 2 বছর ডলার সংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত 82 ধরনের বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল তৎকালীন সরকার। 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করে, আর তাতেই ডলার সংকট কাটতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই চট্টগ্রাম বন্দর কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। শনিবার হবে শেষ কৃত্যানুষ্ঠান। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। রাত 9:51 তাকে মৃত বলে ঘোষণা করেন নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কর্মরত চিকিৎসক। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। তার বাসায় ছুটে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনীতিকরা জানিয়েছেন শোক। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। মনমোহন সিং এর মৃত্যুতে শুক্রবার সব সরকারি কার্যক্রম বাতিল করা হয়েছে। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সময় সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের কার্যক্রমও বাতিল করা হয়েছে। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান। পরে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মনমোহন সিং। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে জানালেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থান বিরোধীদের চক্রান্ত মজবুত করেছে জাতির ঐক্য। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু, চলছে আলামত সংগ্রহের কাজ। হাত রয়েছে ভারতীয় গোয়েন্দাদের, অভিযোগ জামায়াত নেতার।
এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।